Hello learners, welcome to Unacademy and welcome to our YouTube channel WBPSC GS 101। তো অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে ফলো করো তোমরা প্রত্যেকে, আর সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে তোমরা কিন্তু সমস্ত টিচার, সমস্ত টপ এডুকেটরদের পাবে, যেখানে তোমাদের অরিজিৎ বাস চৌধুরী স্যার রয়েছেন, পলিটি রাহুল স্যার রয়েছেন, দেবাশিস স্যার রয়েছেন হিস্ট্রি, এবং আমিও রয়েছি হিস্ট্রি। তো এখানে প্রত্যেক দিন কিন্তু নতুন নতুন টপিক তোমরা পাবে। তোমরা সাবস্ক্রাইব করে নাও ইউটিউব চ্যানেল, এবং অবশ্যই বেল আইকন প্রেস করো, কারণ নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই। তো এইগুলো কিন্তু দরকার। আর তোমরা কিন্তু প্রত্যেকে যারা ইউটিউব ফলো করছো তাদের কাছে আমি বলছি, তারা কিন্তু তোমরা অবশ্যই আনএকাডেমি প্লে স্টোরে যাও এবং অ্যাপসটা ডাউনলোড করো, ঠিক আছে? আনএকাডেমি লার্নিং অ্যাপস। আর প্রত্যেকে কিন্তু জয়েন করো আনএকাডেমি স্পেশাল ক্লাস, ফ্রি ক্লাসে। আর তারপরে ফ্রি ক্লাস থেকে ভালো লাগলে অবশ্যই কিন্তু ক্লাসে তোমাদের জয়েন করা খুব দরকার, কারণ ওখানে কিন্তু তোমরা যে ডিটেল পিডিএফ পাবে, একদম ডেসক্রিপশন, এটা কিন্তু খুব দরকার। তো অবশ্যই কিন্তু দেরি না করে কিন্তু 2021-এর প্রিপারেশন শুরু করে দাও আনএকাডেমির সাথে। তো এখানে আমরা আজকে যে আলোচনা করবো, আমরা টপ 5 কোয়েশ্চেন্স আনসার, টপ 5 কোয়েশ্চেন আনসার, যেখানে এই যে 5টা কোয়েশ্চেন থাকবে, 5টা কোয়েশ্চেনই কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তোমরা আমার ক্লাস করছো, যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই যখন তোমরা আনএকাডেমিতে জয়েন করবে সাবস্ক্রিপশন কোর্সে, তখন এই রেফারেল কোডটা কিন্তু ইউজ করে জয়েন করে, এটা আমার রেফারেল কোড, যদি আমার ক্লাস ভালো লাগে রেফারেল কোড ইউজ করো, তাতে তোমরা কী পাবে, যে সাবস্ক্রিপশন টোটাল রেট আছে তার উপরে তোমরা 10% ডিসকাউন্ট পাবে, ঠিক আছে? তো এখানে আমাদের প্রথম প্রশ্ন যেটা আছে, খুব ভালো করে দেখো, জালিয়ানওয়ালাবাগ সম্পর্কে রয়েছে। খুব ভালো করে দেখো, জালিয়ানওয়ালাবাগ বলেছে, হুইচ ইম্পর্টেন্ট ইভেন্ট ইমিডিয়েটলি প্রিসিডেড দ্য জালিয়ানওয়ালাবাগ। কোনটা ঠিক আগে? এই যে প্রিসিডেড এবং সাকসিডেড, এই টার্মগুলোর সাথে কিন্তু আমাদের পরীক্ষার সময় খুব ভুল হয়ে যায়, আমরা কিন্তু খুব ভুল করি এই দুটো জায়গায়। প্রিসিডেড মিনস জাস্ট বিফোর। তো এখানে আমাদের কিন্তু কি আনসার হবে, জালিয়ানওয়ালাবাগ কেন হয়? তার প্রধান কারণ হচ্ছে রাওলাট অ্যাক্ট, গান্ধীজির রাওলাট সত্যাগ্রহ, অল ইন্ডিয়া সত্যাগ্রহ, ফার্স্ট গান্ধীজির অল ইন্ডিয়া স্ট্রাইক, রাওলাট। তো সেই রাওলাট সত্যাগ্রহের বিরোধিতা অল ইন্ডিয়া লেভেলে, ভালো করে বোঝো। তো এখানে কিন্তু আমাদের দেখা যায় যে এই রাওলাট বা গান্ধীজি সত্যাগ্রহে যে দুজন লিডার ছিলেন আমাদের, ডক্টর সত্যপাল এবং সাইফুদ্দিন কিচলু, এই দুজন নেতার লিডারের অ্যারেস্ট, সারা পাঞ্জাব জুড়ে উত্তাল শুরু হয়। এবং পাঞ্জাব আমরা জানি যে যখন আমরা এই রাওলাট অ্যাক্ট আসে, তো এখানে আমাদের মেজর যে রেভলিউশনারি জায়গাগুলো, যে আমরা বলতে পারি যে প্রভিন্সগুলো, যেমন বেঙ্গল, মহারাষ্ট্র, পাঞ্জাব, আমি তোমাদের বলেছিলাম মাদ্রাজ, ঠিক আছে? মেইনলি হচ্ছে পাঞ্জাব এবং বেঙ্গল, মহারাষ্ট্র রেভলিউশনারি অর্গানাইজেশন বা রেভলিউশনারিজদের, বেঙ্গল বা আমরা বলি র্যাডিক্যাল মুভমেন্টের। তো এখানে আমরা যেটা দেখতে পাবো, এখানে আমাদের আনসার, এখানে অপশন এ বলেছে কমিউনাল আওয়ার, তোমাদের এইভাবেই অপশন দেয়। অপশন বি দিয়েছে অ্যারাইভাল সাইমন কমিশন, এখানে দিয়েছে নন কোঅপারেশন মুভমেন্ট, এবং দিয়েছে রাওলাট অ্যাক্ট এনঅ্যাক্টমেন্ট। অবশ্যই আমাদের আনসার কি হবে, রাওলাট অ্যাক্ট এনঅ্যাক্টমেন্ট। তো এই দুজন জালিয়ানওয়ালাবাগ, তার প্রধান কারণ সেই মুহূর্তে পাঞ্জাবের যে সিচুয়েশন, তার আগে তোমরা দেখো সব ক্রোনোলজিক্যাল, 1914 to 18 আমরা দেখতে পাই যে একটা ওয়ার সিচুয়েশন। এবং আমরা এই যে রাওলাট অ্যাক্ট, আমরা রাওলাট অ্যাক্টের পূর্বসূরি কাকে জানি? আমরা রাওলাট অ্যাক্টের পূর্বসূরি হিসাবে আমরা প্রথম জানি বেঙ্গল রেগুলেশন অ্যাক্ট পার্ট 3, যেখানে আমরা প্রথম প্রিজনার দেখি ননিবালা দেবী, এটা একটা রিপ্রেশন পলিসি গভর্নমেন্টের। নেক্সট হচ্ছে ডিফেন্স ইন্ডিয়া অ্যাক্ট, এই 1915-এ, যেখানে যত আমাদের গাদার মুভমেন্ট বা গাদারিস্ট আছে তাদেরকে কন্ডেম করার জন্য আমাদের কি
ডিফেন্স অফ ইন্ডিয়া 241 জনকে গ্রেপ্তার করা হয়, যেখানে 41 জনের ফাঁসি এবং 200 জনের অ্যারেস্ট, গ্রেপ্তার হন। এবং 1919 রাওলাট অ্যাক্ট। তো এই জায়গাটা কিন্তু খুব ভালো করে দেখো, এই রাওলাট অ্যাক্ট কিন্তু রিপ্রেস ন্যাশনাল মুভমেন্ট, গভর্নমেন্ট রিপ্রেশন পলিসি, যেখানে আমাদের তোমরা জানো যে কি ছিল, যে কোনো যাকে সন্দেহ হবে বিনা সন্দেহে, প্রথমত এখানে ওয়ার যে সিচুয়েশন, যেটাকে আমরা বলি পাঞ্জাবে এমার্জেন্সি ছিল, 4 জন একসাথে জড়ো হয়ে যে কথা বলা, মিটিং করা পারবে না, তো সেটা আইনত অপরাধ, যেটাকে আমরা বলি কি মার্শাল ল। এবং এই 1919-এ আমরা দেখতে পাই যে বিনা, তোমার যদি সন্দেহভাজন যে কোনো ব্যক্তিকে তুমি ধরে আনতে পারো, তোমার কোনো প্রুফ অ্যালাউ করা হবে না তার কোনো ট্রায়ালে, ঠিক আছে, এবং 2 বছর জেল হতে পারে, এবং তোমাকে 2 বছর ট্রায়াল ছাড়া তোমাকে আটকেও রাখতে পারে। তো এরকমই কিন্তু একটা সিচুয়েশন, যেখানে গান্ধীজি এর বিরোধিতা করেন এবং এর প্রতিবাদ করেন, এবং প্রতিবাদ মিছিল এবং স্ট্রাইক ডাকে সারা দেশ জুড়ে। এবং এখানে দেশ মিনস হচ্ছে, আমরা দেখতে পাই পাঞ্জাবে কি বললাম, ওয়ার সিচুয়েশন, মার্শাল ল, 4 জনের বেশি। তো এই যে আমাদের বৈশাখী পূর্ণিমা, যে তাদের নববর্ষ আমরা বলতে পারি, যেমন আমরা আমাদের হয় নববর্ষের সময় 15th এপ্রিল মেইনলি, তো তাদেরও হয় 13th এপ্রিল, 14th আমাদের 14th হয়, আর 15th নববর্ষ, তো ওদের হয় 13th এপ্রিল। তো বৈশাখী পূর্ণিমা আমরা সবাই জানি। তো সেখানে কিন্তু এই দিন এই 2 জন লিডারের যে অ্যারেস্ট বা গ্রেপ্তার নিয়ে কিন্তু আমাদের প্রতিবাদ মিছিল, একটা সভার আয়োজন হয়, যে সভাতে আমি তোমাদের আগেই বললাম যে যেহেতু মার্শাল ল চলছে, তো 4 জন 5 জন 10 জন 100 জন, তো মানে বিশাল একটা ভয়াবহ বিষয়। তো এখানে একটা ছোট্ট, আমরা জানি যে জালিয়ানওয়ালা বাগ, বাগ মানে কি, বাগ মানে হচ্ছে গার্ডেন, ছোট উদ্যান। তো সেখানে প্রত্যেকে জড়ো হয়, এবং আমরা জানি যে কিভাবে কি মর্মান্তিক ঘটনা, যে নিরস্ত্র লোকেদের উপরে ডায়ারের নির্দেশে কয়েক রাউন্ড গুলি চলে। এবং আমরা জানি যে যে ডায়ারের, এটাও তোমাদের অনেক, আমি দেখেছিলাম একটা কোয়েশ্চেনও দিয়েছিল, যে ডায়ারের যে সেনাবাহিনী ছিল, এখানে কিন্তু ম্যাক্সিমাম গোর্খা রেজিমেন্ট যেটা কিন্তু ছিল, তো এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। এবং এর জন্য তোমরা জানো যে হান্টার কমিশনও বসানো হয়। কংগ্রেসের বিভিন্ন রকম যে দাবি ছিল বা কংগ্রেসের যে প্রতিবাদ ছিল, কিন্তু তাতে কোনো লাভ হয়নি, তাতে ডায়ারের এগেনস্টে কিছুই করা হয়নি। শেষ পর্যন্ত ডায়ার তো তোমরা সবাই জানো উধম সিং এর গল্প 1940-তে, ঠিক আছে, তবে তখন মারা যান। এবং এই হান্টার কমিশন বসানোর পর কি হয়, হান্টার কমিশন বসানোর পর ডায়ারকে সেফ করে তাকে তার কান্ট্রিতে ফিরিয়ে দেওয়া হলো, ঠিক আছে, কিন্তু কোনো বিচার, যে এত বড় যে এতজন নিরাপরাধ বাচ্চা, মহিলা, এত সবাই যে মারা গেছে। এবং তোমরা জানো যে ছোট কূপ, সেই গুলি থেকে বাঁচার জন্য সেই কুয়োর মধ্যে কত মৃত্যু হয়। এবং 2টো দরজা, যে গেটের 2টো, একটা এন্ট্রি আর একটা এন্ট্রান্সের, একটা হচ্ছে বাইরে বেরোনো, তো 2টো দরজাও বন্ধ করে দেওয়া হয়, বেরোতেও পারে না। তো এরকম কন্ডিশন। তো এখানে আমাদের কিন্তু তোমাদের প্রত্যেকটা জালিয়ানওয়ালাবাগ সম্পর্কে দেওয়া রয়েছে, ঠিক আছে, কে ছিলেন, লেফটেন্যান্ট গভর্নর ছিলেন ডায়ার, ঠিক আছে, পাঞ্জাবে। তো এখানে কতজন মারা গেছেন, কতজন উন্ডেড হয়েছেন, ঠিক আছে, এগুলো রয়েছে। তো অবশ্যই কিন্তু মনে রাখবে কবে ডেট ছিল, ঠিক আছে। তো যাই হোক, কতজন গ্যাদার্ড হয়েছিলেন, ঠিক আছে। তো এবার বিষয়টা হচ্ছে যে নেক্সট আমরা যে কোয়েশ্চেনটা দেখবো, দেখো, এবং আমরা তার মানে এখানে আমরা কি বললাম, রাওলাট অ্যাক্ট। তাহলে আমরা জানি যে গান্ধীজি কবে উনি প্রতিবাদ শুরু করেছিলেন, 6 এপ্রিল, আমরা সবাই জানি এটা। তো যাই হোক, এবার নেক্সট, এবং এই রাওলাট অ্যাক্ট বা রাওলাট সত্যাগ্রহকে আমরা কি বলি, গান্ধীজির প্রথম অল ইন্ডিয়া স্ট্রাইক বলি, ঠিক আছে। নেক্সট, এবার হু ওয়ান্স রিমার্ক নেহেরু ইজ আ প্যাট্রিয়ট ওয়াইল জিন্না ইজ আ পলিটিশিয়ান। তো আমরা সবাই জানি কথাটা কে বলেছেন, তো আমাদের আনসার হবে স্যার মোহাম্মদ ইকবাল। এবং আমাদের এই যে ইকবালের যে পার্টটা, এবং দেখো এই যে 2 নেশন থিওরি, ঠিক আছে, এই যে 2 নেশন থিওরি, বা আমরা বলি যে
আমাদের 1940 লাহোর সেশন, যেখানে মুসলিম লীগের, যেখানে ইকবাল যেটা ডিমান্ড করেছিল যে মানে একটা যেটা উইদিন হোমল্যান্ড, মানে ইন্ডিয়ার মধ্যে সেপারেট একটা ডিস্টিংক্ট একটা যে আমাদের স্টেট, মানে মানে আমাদের যেটাকে কি বলবো, যেটা হচ্ছে আমাদের রাজ্য হবে, যে রাজ্য হবে হচ্ছে পার্টিকুলার রিলিজিয়াস, মানে মুসলিমসদের জন্য, মুসলিম পারপাস, এরকম কয়েকটা। তো এখানে যার জন্য উনি কিন্তু এই যে সেপারেট স্টেট, মানে একদম নেশন, সেপারেট নেশন পাকিস্তান, এটা কিন্তু বলতে পারি যে উনি কিন্তু এটা চাননি। উনি চেয়েছেন যে উইদিন হোমল্যান্ড, হি বেস দ্য ফাউন্ডেশন অফ হোমল্যান্ড on the religion later to become ideology on the basis of Pakistan, যেটা পরবর্তীকালে হয়। আল্লামা ইকবাল always emphasized on the separate and distinct image Muslim in the subcontinent। তো উনি কিন্তু যার জন্য যখন আমাদের লাহোর সেশন, যেখানে তোমরা সবাই জানো যে কে পেশ করেন, মোহাম্মদ জাফরুল্লাহ খান যে ড্রাফট পেশ করেন, কে মানে ড্রাফট কে করেন জাফরুল্লাহ খান, এবং কে পেশ করেন তাহলে হবে আমাদের ফজলুল হক। 1940 23 মার্চ, এই যে 23 মার্চ আমরা কি বলি, এই 23 মার্চকে আমরা পাকিস্তান দিবস বলি, কিন্তু পাকিস্তান দিবস কিন্তু আমাদের 43-তে, 23 মার্চ 43, 1943, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। তোমাদের 40ও থাকতে পারে, 43ও থাকতে পারে, তো অবশ্যই কিন্তু আবার 40 দিও না, 43, 1943, 23 মার্চ। তো এখানে কিন্তু আমরা কি দেখতে পাই যে তাহিনী হিন্দ, উনি এই সভাতে কিন্তু কি গানটা বলো, সারে জাহাঁ সে আচ্ছা, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। তো এই বিখ্যাত, যেখানে উনি কিন্তু উনি যেটা চেয়েছিলেন যে সেপারেট নেশন না, সেপারেট স্টেট, এবং আমরা জানি যে পাকিস্তানের দাবি কিন্তু তখনও কিন্তু পাকিস্তান একটা সেপারেট নেশনের জন্য, কিন্তু উনি কিন্তু এর জন্যই কিন্তু এই গানটা সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, তাহিনী হিন্দ গ্রন্থ থেকে ওনার নেওয়া। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং ওনার সম্পর্কে যে তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই জেনে রাখবে, ঠিক আছে। নেক্সট এবার আমরা যেটা করব যে অ্যান্সারটা, which one of the following was the first fort constructed by the British in India? সেন্ট জর্জ ফোর্ট, মাদ্রাজ। তো এটা কিভাবে হলো, সেন্ট জর্জ ফোর্ট আমাদের আনসার হবে। তো এটা কিভাবে আমাদের হলো, আমরা যদি ব্রিটিশদের ক্রোনোলজি দেখি তাহলে আমরা ফার্স্ট, তোমরা সবাই জানো যে এই যে উইলিয়াম হকিংস এবং থমাস রো 15-এ, এবং উইলিয়াম হকিংস 1608, তারপরে আমরা জানি যে 1608-এর পরে আমরা মাসুলিপতনাম, তারপরে আমরা দেখি সুরাটে তারা ফ্যাক্টরি এস্টাবলিশ করেন, কিন্তু সেটা কোনো পার্মানেন্ট ছিল না। কিন্তু যখন থমাস রো আসেন, উনি একদম ফ্রি ট্রেডের যে কনসেপ্টটা, মানে ফ্রি ট্রেডের যে কনসেপ্ট আমরা বলি, যে পারমিশন জাহাঙ্গীরের কাছ থেকে, এবং মুঘল ইন্ডিয়া, মানে মুঘলদের আন্ডারে যত এলাকা আছে সমস্ত জায়গার উনি আদেশানুযায়ী, মানে আদেশ নিয়ে, পারমিশন নিয়ে উনি কিন্তু কান্ট্রিতে ফেরেন। এই জন্য উইলিয়াম হকিংসের থেকে আমরা কিন্তু থমাস রোকে কিন্তু সাকসেসফুল বলবো, ঠিক আছে। কিন্তু যদি বলে ফার্স্ট উইলিয়াম হকিংস হেক্টর জাহাজ আমরা জানি, কিন্তু তার আগে প্রথম কোন ব্রিটিশ অফিসিয়াল, ব্রিটিশ মার্চেন্ট যিনি ভারতবর্ষে এসেছিলেন, তো তখন কিন্তু আমাদের থমাস স্টিফেন্স হবে, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই মনে রেখো। তারপর রালফ পিচ আছে, তোমরা সবাই জানো আকবরের টাইমে। তো এখানে ফোর্ট সেন্ট জর্জ, তার আগে আমরা কিন্তু দেখবো যে 1632-তে গোলকুন্ডা সুলতানের কাছ থেকে 500 প্যাগোডা দিয়ে গোলকুন্ডা ফোর্ট কিন্তু ফ্রিতে পারমিশন পান ট্রেড করার, এবং 39-এ চন্দ্রগিরি রাজার থেকে মাদ্রাজে কিন্তু উনি মাদ্রাজ ট্রেড সেন্টার হিসাবে কিন্তু পারমিশন পান, গ্র্যান্ট করে দেন, ঠিক আছে। তাহলে এই দিনটাই আমাদের 1639-এ আমরা ফোর্ট সেন্ট জর্জ, এটা ছিল ফার্স্ট ফোর্ট ব্রিটিশদের। এবং তারপরে যেন 1651-এ হুগলি বেঙ্গলে সুজার কাছ থেকে যে পারমিশন পাওয়া, তারপরে আমাদের সেকেন্ড ফোর্ট যেটা এস্টাবলিশ হয় 1698-এ, 1690-তে জব চার্নে, 98-এ এস্টাবলিশ হয় যে ফোর্ট উইলিয়াম সুতানটি ফ্যাক্টরি, সেটা 1690-তে জব চার্নের সময় এস্টাবলিশ হয়, ওটাই পরবর্তীকালে 98-এ স্থাপিত হয় ফোর্ট উইলিয়াম ফোর্ট হিসাবে।
তো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। এখানে তোমাদের আনসারও দেওয়া রয়েছে, দেখে নেবে কোথায় অবস্থান করছে, ঠিক আছে। নেক্সট এবার যে প্রশ্নটা আমরা আলোচনা করব, দেখো খুব ভালো করে দেখো, এখানে বলেছে, ভালো করে দেখো এই জায়গাটা, the interim government at the center was formed in 1946. তো এখানে কোনটা হবে কারেক্ট অ্যান্সার? ইন্টারিম গভর্নমেন্ট যে ফরমেশন হয় কোন ঘটনার পর? তাহলে এখানে আমাদের কি হবে? বিফোর দ্য ভিজিট অফ ক্যাবিনেট মিশন, আফটার দ্য ভিজিট অফ ক্যাবিনেট মিশন, অ্যাজ আ রেজাল্ট অফ ক্রিপস মিশন, মানে ক্রিপস মিশনের ফল হিসাবে, ফলশ্রুতি হিসাবে, এবং আফটার দ্য মাউন্ট ব্যাটেন কেম টু ইন্ডিয়া। কোনটা হবে কারেক্ট আনসার? তো এখানে আমাদের আনসার কি হবে বলো? আফটার দ্য ভিজিট অফ দ্য ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশন কবে আসে? ক্যাবিনেট মিশন 23 মার্চ। তাহলে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট ফরমেশন কবে হয়? 2 সেপ্টেম্বর। নভেম্বরে মুসলিম লীগ জয়েন করে। ক্যাবিনেট মিশন প্ল্যানে, এবং আমরা দেখি যে অগস্টে অলরেডি ডাইরেক্ট অ্যাকশন ডে কেন হয়? তার কারণ হচ্ছে ক্যাবিনেট মিশন প্ল্যানে তারা দেখতে পারলো যে এখানে ওভারঅল এখানে প্রায়োরিটি দেওয়া হচ্ছে কংগ্রেসকে, এখানে পাকিস্তান দাবিকে তো রাখাই হয়নি প্রস্তাব, এবং এখানে সেপারেট ভাবে মুসলিমদের জন্য কোনো রকম এখানে কোনো কিছু সুবিধা বা কোনো জায়গা বা তাদের যে ডিমান্ড ছিল সেগুলোকে রাখা হয়নি, উল্টে পাকিস্তানকেও দাবিকেও এখানে মানা হয়নি। এখানে বলেছেন ইন 1946 the cabinet mission of Britain came to India, assist formulate manifesto form and government on the recommendation of the cabinet mission. The interim government of India was formed 2 September 1946, এবং যেটা আমাদের নিউলি ইলেক্টেড কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আমরা বলি, যেটার পারপাস, এবং 69% সিট ওয়ার অ্যালোকেটেড আইএনসি। কেন 69% আইএনসির জন্য? কারণ 11টা প্রভিন্সের মধ্যে 8টা প্রভিন্স তারাই পেয়েছে, এই জন্য ক্যাবিনেট মিশন বেশি ফোকাস করেছে কংগ্রেস। তাহলে তোমরাই বলো যে ক্যাবিনেট মিশন ছিল ব্রিটিশদের প্রস্তাবের মানে শেষ প্রস্তাব আমরা বলতে পারি, অফার আমরা বলতে পারি, যেটা ব্রিটিশদের তরফ থেকে। সেখানেও যখন দেখলো যে তাদের মুসলিম লীগের দাবি দাওয়া তারা মানছে না, তখন তারা কি বললো যে এমনি চাওয়াতে যদি না আসে তখন আমাদের কি করতে হবে, আমাদের ডিমান্ড আমাদের ছিনিয়ে নিতে হবে। তো তার জন্যই আমরা দেখতে পারলাম এর পরে 16 অগস্টে আমরা দেখলাম যে ডাইরেক্ট অ্যাকশন ডে হলো, যেটা আমরা গ্রেট ক্যালকাটা মানে আমাদের কলকাতা, সমস্ত ওভারঅল ইন্ডিয়াতে আমরা রায়েট দেখতে পাই, কিন্তু সব থেকে বেশি এফেক্ট হয় কলকাতা। এবং আমরা জানি যে হিন্দু মুসলিমের রায়েট মানে হচ্ছে দুই ধর্মের, রায়েট মিনস কি? রায়েট মানে হচ্ছে দুই ধর্মের মানুষজনের মধ্যে যখন হিংসা, ভায়োলেন্স যখন হয়, সে দু ধর্ম মিনস হিন্দু মুসলিম হতে পারে, হিন্দু শিখ হতে পারে, হিন্দু খ্রিস্টান হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো এই জায়গাটা কিন্তু ক্যাবিনেট মিশন প্ল্যানের ফোকাস কি ছিল এটা খুব ভালো করে দেখবে, ঠিক আছে। যেখানে ফেডারেল ইউনিয়ন নাম্বার 1, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ওপর ফোকাস, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা, রিপ্রেজেন্টেশন মিনিস্ট্রিজ, যতক্ষণ না ভারতের সংবিধান আছে ততক্ষণ এই ইন্টারিম গভর্নমেন্টই চালাবে ভারতবর্ষকে, গ্রুপিং অফ প্রভিন্স, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি প্রভিন্স, এবং ফ্রিডম টু জয়েন কমনওয়েলথ। এবং কমনওয়েলথ, ব্রিটিশ কমনওয়েলথের সাথে ইন্ডিয়া ফ্রিডম, স্বাধীনতা রয়েছে, তারা জয়েন হতেও পারে নাও হতে পারে, এটা ইন্ডিয়ান মিনিস্ট্রিজ ঠিক করবে, ঠিক আছে। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব সেটা দেখো, খুব ভালো করে দেখো, why did cabinet mission of 1946 rejected the Muslim League's demand for a separate state for Pakistan? তাহলে আমি এই মাত্র তোমাদের কিন্তু বলে দিলাম এটা। তাহলে এখানে আমাদের আনসার কি হবে? এখানে আমাদের আনসার হবে the cabinet mission felt that separate state would contain large proportion of the non-Muslim population. Sizable population of Muslim will be left in India if two states were declared. তাহলে এখানে আমাদের আনসার হবে অপশন সি। তার মানে কি বলতে চেয়েছে? ক্যাবিনেট মিশন প্ল্যান দেখলো যে জায়গাগুলো পাকিস্তানের জন্য দাবি করা হয়েছে,
পাকিস্তানের জন্য যে পাঞ্জাব, সিন্ধ, বালুচ, কাশ্মীর, নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার, বেঙ্গল, যে যে জায়গা চাওয়া হয়েছে, তো সেখানে তো শুধু মুসলিমস নেই, যেটা আমরা দেখেছি যে রাজাজি ফর্মুলাতে যে কি বলেছিল, প্লেবিসাইড হোক। রাজাজি ফর্মুলা যখন আসে 43-তে, তখন তারা কি চায়, প্লেবিসাইড চায়, যে গণভোট হোক। তারা যেখানে জিন্না কি বলেছিল, গণভোট হোক কিন্তু শুধু মুসলিমদের মধ্যে, কারণ আমাদের ডিমান্ড মুসলিম নেশন, হিন্দুরা কেন ভোট দেবে। ক্যাবিনেট মিশন প্ল্যান বলছে যেগুলো পাকিস্তানের দাবি, যে প্রভিন্সগুলো পাঞ্জাব, সিন্ধ, বেঙ্গল, বালুচ, এখানে তো শুধু মুসলিম নেই, এখানে যদি 50% মুসলিম থাকে তাহলে 30% রয়েছে হিন্দু, নন মুসলিমস, হিন্দু বা নন মুসলিমস, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধিস্ট। তাহলে কি হবে, তাহলে এদের দিকটা কি হবে, এদের তো তাহলে নিজেদের হোমল্যান্ড ছেড়ে তাহলে মেজরিটির দিকে যেতে হবে। তো এটা হচ্ছে মেন কারণ, ওয়ান অফ দ্য মেন রিজন রিজেকশন অফ দ্য পাকিস্তান was somewhere linked to the justice to non-Muslims, particularly Sikhs. The mission had the views, the larger part proposed Pakistan, larger part কোনগুলো, পাঞ্জাব, সিন্ধ, বালুচ, নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার, বেঙ্গল, large number of non-Muslim আছে। Then a smaller truncated Pakistan was also give thought, but it was also rejected because it was thought that Sikh would be cut into two parts. Their cluster of populations will get scattered around the borders. Though still the mission could not placate the Sikh who thought that even though a nominal gesture of recognize of them, a major community of India was there, they were going to left to the Muslims domination group. এবং তোমরা জানো যখন পার্টিশন হয় কি পরিস্থিতি হয়, এই জন্য, এই কারণে আমরা পাঞ্জাবে দেখি, আমরা বাংলায় দেখি যে হিন্দু মুসলিমের মধ্যে মুসলিম মেজরিটি সব এদিক ওদিক আসছে, মুসলিমরা যাচ্ছে ওদিকে, হিন্দুরা আসছে এদিকে। তো এর জন্যই ক্যাবিনেট মিশন প্ল্যান কিন্তু সেপারেট স্টেট পাকিস্তান কিন্তু, বা পাকিস্তানের যে প্রভিন্সগুলো ছিল সেগুলো যদি হতো তাহলে এরকমই একটা পরিস্থিতি হতে পারে, সেটা কিন্তু তারা বুঝতে পেরেছিল। তো যাই হোক, তোমরা কিন্তু এই 5টা প্রশ্ন অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে, কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবে, তোমাদের ডিমান্ড জানাবে যে ম্যাম এরকম করুন, এরকম করলে ভালো হয়, এটা করলে ভালো হয়, তো অবশ্যই কিন্তু আমি শুনবো, ঠিক আছে। তো থ্যাংক ইউ, তোমাদের প্রত্যেককে থ্যাঙ্কস, এবং প্রত্যেকে কিন্তু সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং তোমরা কিন্তু বেল আইকন প্রেস করো নোটিফিকেশনের জন্য। তো আজকের জন্য থ্যাংক ইউ, আবার দেখা হবে তোমাদের নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।